আমার নাম শায়লা রহমান। ঢাকার অভিজাত এলাকায় আমাদের তিনতলা বাড়ি। বাবা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী, মা সমাজসেবিকা। সবসময় ব্যস্ত কোনো অনুষ্ঠান বা মিটিংয়ে। আর আমি একটা নামী প্রাইভেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার জীবনের সব কিছুতেই ছিল ঝলকানি, কিন্তু সেই ঝলকানির ভেতরে লুকানো ছিল এক বিশাল একাকিত্ব। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার জন্য নাশতা সাজানো, গাড়ি প্রস্তুত, ড্রাইভার অপেক্ষায়। সবকিছু যেন রোবটের মতো চলত, কিন্তু আমি কখনো অনুভব করতাম না কেউ আমার মনের খবর রাখে। সেই সময়ে আমাদের বাড়িতে এলো নতুন এক কাজের ছেলে, জসিম। ছেলেটার বয়স হবে সর্বোচ্চ ২২। গায়ের রং শ্যামলা, চোখে অদ্ভুত এক গভীরতা। চুপচাপ, কাজের সময় মনোযোগী। প্রথম দিনই আমি লক্ষ্য করলাম ওকে, কারণ আগের সব কাজের ছেলেরা ছিল ঢিলেঢালা, অলস, কিন্তু জসিম অন্যরকম। বিকেলে আমি যখন বারান্দায় বসে চা খাচ্ছিলাম, তখনই দেখলাম নিচে গাছের টব সাজাচ্ছে সে। ওর হাতের আঙ্গুলে কাদা, কিন্তু যত্নের ছোঁয়া এত নিখুঁত, যেন প্রতিটি গাছের পাতাকে ভালোবাসছে। আমি অবচেতনে নিচে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুমি ফুল সাজাতে জানো? ওর চোখ কেঁপে উঠল। মাথা নিচু করে বলল, হ্যাঁ আপা, মানে ছোটবেলায় মায়ের জন্য ফুল লাগাতাম। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এই মা কোথায় তোমার? ও মৃদু হেসে বলল, গ্রামে, ময়মনসিংহে, অসুস্থ। ওর জন্যই শহরে কাজ নিতে এলাম। ওর গলায় সেই শব্দটা এমন কাঁচা আর সৎ ছিল যে আমি নিজের অজান্তেই হালকা কাঁপলাম। আমি বললাম, তুমি এখন থেকে এই ফুলগুলোর যত্ন নেবে, ঠিক আছে? ও মাথা নাড়ল, কিন্তু চোখে এক টুকরো বিস্ময়। সেই প্রথম দিনের পর থেকে আমিও বারান্দায় নামা শুরু করলাম নিয়মিত, কখনো গাছ দেখতে, কখনো কোনো কারণ ছাড়াই। আর প্রতিদিনই ওর সঙ্গে ২-৪টা কথা হতো। একদিন দুপুরে মা আমাকে বললেন, শায়লা, এই নতুন ছেলেটা বেশ ভালো কাজ করে মনে হয়। আমি হেসে বললাম, হ্যাঁ মা, ও খুব শান্ত। মা বললেন, এই শান্ত ছেলেদেরই বিশ্বাস করা যায়। আমি তখনও জানতাম না এই শান্ত ছেলেটাই একদিন আমার মনের ঝড় হয়ে উঠবে। রাতে আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে মনটা কেমন যেন উচাটন। হঠাৎ নিচে বারান্দার আলোতে দেখি জসিম ছাতাটা ধরে বাইরে কাপড় তুলছে। ভেজা শরীরে ওর পরিশ্রম, ওর ভঙ্গি, কি এক অজানা অনুভূতি বুকের ভেতর চেপে ধরল। আমি বুঝতে পারছিলাম না কেন ওকে এতবার দেখতে ইচ্ছে করছে। আমি চুপচাপ জানালাটা বন্ধ করলাম, কিন্তু মাথায় বারবার ভেসে উঠছে ওর মুখ, ওর চোখ, ওর শান্ত স্বভাব। পরদিন সকালে নাশতা খেতে বসেছি। জসিম চা এনে রাখল টেবিলে। আমি মজা করে বললাম, তুমি তো চা বানাতে বেশ জানো। ও হাসল, আপা, গ্রামে মা চা পছন্দ করে, তাই ওর জন্যই শিখেছি। আমি হেসে বললাম, তুমি মাকে অনেক ভালোবাসো তাই না? ও চোখ নিচু করে বলল, ও ছাড়া আমার কেউ নেই। ওর সেই কথায় আমি যেন নিজের ছায়া দেখতে পেলাম। আমারও তো কেউ নেই। বাবা মা আছে, কিন্তু তারা সবসময় দূরে। আমরা দুইজন দুই প্রান্তের মানুষ, কিন্তু একই একাকিত্বে বাধা। সেই রাতেই আমি প্রথমবার ফোনটা হাতে নিয়ে ভাবলাম, ওর নম্বরটা কোথায় পেতে পারি। ড্রাইভারকে পরের দিন বললাম, ওর ফোনটা আমার জন্য ঠিক করে দাও, কাজের প্রয়োজনে দরকার। আসলে কাজের নয়, আমার মনে অন্য কাজ শুরু হয়ে গেছে। রাত ১২টা। আমি সাহস করে একটা মেসেজ পাঠালাম, জেগে আছো? ১০ মিনিট পর রিপ্লাই এলো, হ্যাঁ, কে? আমি লিখলাম, আমি শায়লা। ওর উত্তর এলো, আপনি? এই নম্বরটা কোথায় পেলেন? আমি হাসলাম, লিখলাম, যেখানে চাই সেখানে পথ খুঁজে নি। সেই রাতেই আমাদের কথাবার্তা শুরু হলো, সাধারণ কিন্তু মায়ায় ভরা। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখন ঘুমাও? ও বলল, সব কাজ শেষ করে ১টার পর। আমি বললাম, আমি ওর আগেই ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ ঘুম আসছে না। ও মৃদু লিখল, তাহলে গল্প করি? আমি অবাক হলাম, ওর সাহস দেখে নয়, ওর সরলতা দেখে। আমি জানতাম ও কখনো আমার মতো মেয়ের সঙ্গে এমন কথা বলেনি। সেই রাতে আমরা কথা বললাম প্রায় ১ ঘণ্টা। গ্রাম, মা, বৃষ্টি, ফুল, বই, জীবন, সবকিছু নিয়েই গল্প হলো। কিন্তু গল্পের ভেতর আমি অনুভব করছিলাম আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে।
পরদিন সকালে আয়নায় নিজেকে দেখে ভাবলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? একটা কাজের ছেলের কথা আমি এতটা ভাবছি কেন? কেন? কিন্তু যতই নিজেকে বোঝাতে গেছি, ততই ওর মুখ ভেসে উঠেছে চোখে। আমার মন, আমার হৃদয় সব যেন ওর চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় ও ফুলে পানি দিতে এলো। আমি পাশে দাঁড়িয়ে বললাম, তুমি জানো এই ফুলগুলো সুন্দর হয় কারণ তুমি যত্ন করো। ও চমকে তাকালো, তারপর বলল, সবাই যদি যত্ন পায়, সবাই সুন্দর হয়ে ওঠে। ওর কথাটা আমার বুকের মধ্যে ঢুকে গেল। আমি মনে মনে বললাম, আমাকেও একদিন কেউ যত্ন নিক, যেমন তুমি নাও এই ফুলগুলোর। সেই রাতের শেষে আমি জানতাম, আমি এমন এক যাত্রায় পা দিয়েছি, যার শেষ কোথায় জানি না, কিন্তু ফিরে যাওয়া আর সম্ভব নয়। জসিম আমার মনের ভেতরে ঢুকে গেছে, আর আমি নিজেও বুঝতে পারছি না এটা পাগলামি নাকি ভালোবাসা। সেই রাতের পর থেকে আমার দিনরাত্রির তাল কেমন বদলে গেল। সকালে ক্লাসে গেলেও মনে পড়ত জসিমকে। ও এখন কি করছে? দুপুরে খাওয়ার সময় চোখ চলে যেত রান্নাঘরের দিকে। ওর দেখা মেলে কিনা? বাড়ির এতজন কাজের লোক, কিন্তু আমি শুধু ওকেই খুঁজতাম। মা মাঝে মাঝে বলতেন, এই ছেলেটা কাজ ভালো করে, তাই না শাইলা? আমি হাসতাম, কিন্তু ভিতরে ভিতরে বুক কেঁপে উঠত, কারণ আমি জানতাম আমি শুধু ওর কাজ না, ওকেই ভালোবেসে ফেলেছি। একদিন দুপুরে আমি বই নিয়ে ছাদে গেলাম। গরম রোদে ছাদে কেউ থাকে না, কিন্তু আমি জানতাম জসিম ফুলে পানি দিতে আসবে। ও এলো, পিঠে একটা পুরনো ব্যাগ, ভেতরে ছেলা কাপড়, কিন্তু মুখে সেই একই শান্ত হাসি। আমি বই বন্ধ করে বললাম, এই গাছগুলো কি তোমাকে চেনে? ও অবাক হয়ে তাকালো। মানে? মানে, তুমি যেভাবে ওদের সাথে কথা বলো, তাতে মনে হয় ওরা তোমাকে বোঝে। ও হেসে বলল, ফুল কথা বোঝে, মানুষ নয়। ওর সেই কথাটা আমার বুকের ভেতরে গিয়ে লাগল। আমি মনে মনে বললাম, তুমি ভুল বলছো, আমি তোমার প্রতিটা কথা বুঝি। সন্ধ্যায় বৃষ্টি পড়ল। বাড়ির বারান্দায় আমি বসে আছি। হঠাৎ দেখি ও ছাতাটা মাথায় দিয়ে উঠোনে কাপড় তুলছে। আমি নিচে নেমে গিয়ে ছাতাটা ধরে বললাম, তুমি ভিজে যাচ্ছ? ও বলল, সমস্যা নাই আপা, কাজ শেষ হলেই যাব। আমি বললাম, তুমি আমায় ভয় পাও? ও থেমে গেল, তারপর নিচু গলায় বলল, না, ভয় পাই না, কিন্তু দূরে থাকি। কেন? ও উত্তর দিল না, শুধু হালকা হাসল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? ও বলল, চাই, কিন্তু পারি না। আমি অবাক হয়ে বললাম, কেন পারো না? ও চুপ করে বলল, আপনি আমার মালিকের মেয়ে, আমি কাজের ছেলে। ওর চোখের ভেতর লজ্জা, ভয় আর এক অদ্ভুত মায়া ছিল। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর শুধু বললাম, ভালোবাসা কি মালিক চাকরের হয়? ও চমকে তাকালো। আমি তখনই হালকা হেসে চলে এলাম, কিন্তু সেই প্রশ্নটা ওর মনে, আমার মনে, দুজনের ভেতরেই থেকে গেল। রাতে ঘুম আসছিল না, হঠাৎ ফোনে মেসেজ এলো, আপনি ঘুমাননি? আমি হাসলাম, লিখলাম, তুমি জানলে কেন? জানি না, শুধু মনে হলো আপনি জেগে আছেন। আমার আঙুল কাঁপছিল। আমি লিখলাম, আমি তোমার কথা ভাবছিলাম। ওর রিপ্লাই আসতে সময় লাগলো 5 মিনিট। তারপর এলো, আমার মতো মানুষকে ভাববেন না, আপনি কষ্ট পাবেন। আমি লিখলাম, কষ্ট পাওয়াও যদি তোমার কাছ থেকে হয়, তবু আমি রাজি। ও আর কিছু বলল না, কিন্তু আমি জানতাম ওর ভেতরেও আগুন জ্বলছে, শুধু ভয় ওকে আটকে রেখেছে। পরদিন সকালে আমি নিচে গেলাম চা নিতে। জসিম ট্রে নিয়ে এলো। আমাদের চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য, কিন্তু সেই মুহূর্তটা যেন থেমে গেল পৃথিবী। আমার গাল গরম হয়ে উঠল। আমি বললাম, চা রাখো, আমি নেব। ও কিছু বলল না, শুধু মাথা নিচু করে চলে গেল। কিন্তু যাওয়ার সময় ওর চোখে একটা দৃষ্টি ছিল, যেটা বলে দিল ও আমাকে ভালোবেসে ফেলেছে। বিকেলে আমি একটা কৌশল করলাম। বললাম, মাকে, ছাদে গাছগুলো ঠিকভাবে পানি দিচ্ছে না, আমি গিয়ে দেখি। আসলে আমি জানতাম জসিম ওখানে থাকবে। গিয়ে দেখি ও গাছের পাশে বসে আছে, হাতে একটা পুরনো বই, পাতার কোণে আঁকা কিছু নাম, মা আর জীবন। আমি ধীরে ধীরে গিয়ে বললাম, তুমি বই পড়ো? ও চমকে উঠল, না আপা, মাঝে মাঝে দেখি।
আমি বললাম, তুমি যদি চাও আমি তোমাকে পড়া শেখাবো। ও কিছুক্ষণ তাকিয়ে রইল আমার চোখে, তারপর বলল, আমার মতো মানুষকে শেখানোর দরকার নেই আপা, আমি কেবল কাজ জানি। আমি হালকা গলায় বললাম, তুমি কাজ জানো, কিন্তু তোমার চোখের স্বপ্নও আছে। ও চুপ করে গেল। আমি গাছের পাশে দাঁড়িয়ে বললাম, তুমি জানো এই ফুলগুলো আমার পছন্দ? ও বলল, জানি। আমি বললাম, তুমি পছন্দের ফুল লাগাও, আমি দেখি। ও মাথা নিচু করে বলল, আমি যদি আপনার মতো মানুষ হতাম তাহলে হয়তো পারতাম। ওর কথাটা শুনে আমার বুকটা কেমন ভরে গেল। আমি মনে মনে বললাম, তুমি মানুষ নও, তুমি আমার ভালোবাসার মায়া। সেই রাতের পর আমাদের কথাবার্তা আরও বেড়ে গেল। আমি ক্লাসে থাকলেও ওকে মেসেজ করতাম। ও উত্তর দিত ছোট করে, কিন্তু প্রতিটা শব্দে মায়া ঝরত। একদিন লিখল, আপনার হাসি দেখলে মনে হয় পৃথিবী থেমে যায়। আমি লিখলাম, তুমি কি আমায় ভালোবাসো? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে ভালোবাসা বলা অপরাধ। আমার চোখে জল চলে এলো। ওর সরলতা, ওর সততা আমাকে আরও টানল। আমি লিখলাম, তুমি বললে অপরাধ, কিন্তু আমি যদি বলি? ও উত্তর দিল না, কিন্তু আমি জানতাম ওর ভেতরেও ঝড় বইছে, ঠিক আমার মতোই। এক রাতে আমি হঠাৎ ওর রুমের দরজায় দাঁড়ালাম। ও ভয়ে উঠে দাঁড়ালো, আপা আপনি এখানে? আমি বললাম, চুপ, কাউকে বলো না। ও হতভম্ব। আমি বললাম, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। ও বলল, আপনি যদি কেউ দেখে ফেলে? আমি বললাম, দেখুক, আমি তো কিছু ভুল করছি না। ওর চোখে জল চলে এলো। বলল, আপনি জানেন না আপনি কে, আমি কে। আমি ধীরে ধীরে বললাম, আমি জানি, আমি মানুষ, তুমি মানুষ, ভালোবাসা মানুষের জন্যেই। ও মাথা নিচু করে কাপা গলায় বলল, আপনি যদি কষ্ট পান? আমি ওর ঠোঁটে আঙুল রেখে বললাম, চুপ, এখন শুধু থাকো আমার সামনে। সেই মুহূর্তে কিছুই বলিনি, শুধু চোখে চোখ রেখে আমরা চুপ করেছিলাম। আর সেই নীরবতায় আমাদের গল্পের শুরু হয়ে গেল, একটা নিষিদ্ধ কিন্তু নির্মল ভালোবাসার গল্প। রাতের শেষে আমি নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুম আসেনি। মনে হচ্ছিল আমি এক অন্য দুনিয়ায় ঢুকে পড়েছি, একটা দুনিয়া যেখানে সমাজে নিয়ম চলে না, চলে শুধু মন আর ভালোবাসার টান। দিনগুলো ধীরে ধীরে অন্য রং নিতে শুরু করল। জসিমের সঙ্গে আমার সম্পর্কটা এখন এক অদ্ভুত গভীরতায় পৌঁছেছে। দিনে কাজ, রাতে মেসেজ, কখনো ফোনে ফিসফিস করে কথা, কখনো শুধু একে অপরের নিঃশ্বাস শুনে সময় পার হয়ে যায়। আমার দিন শুরু হতো ওর শুভ সকাল মেসেজ দিয়ে, শেষ হতো ওর বলা, আপনি ভালো থাকবেন, আমি আছি। কিন্তু ভালোবাসা যত লোকাও ততই কেউ না কেউ টের পায়। ভালোবাসা তো ফুলের ঘ্রাণের মতো, ঢেকে রাখা যায় না। একদিন বিকেলে আমি ঘরে ছিলাম, বই পড়ছিলাম। মা হঠাৎ ঢুকে বললেন, শায়লা, এই নতুন ছেলেটা খুব ভালো কাজ করছে, কিন্তু জানো, কাল আমি দেখেছি তুমি ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলে ছাদে। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, মা, গাছের ব্যাপারে কথা হচ্ছিল। মা হেসে বললেন, তুমি এখন গাছের কথা বলো, যেটা তোমার চোখে ঝিলিক দেয়? আমি চুপ করে গেলাম। মা কিছু বুঝে ফেলেছেন হয়তো। সেই রাতেই আমি জসিমকে মেসেজ করলাম, সাবধান থেকো, মা কিছু বুঝে ফেলেছে। ও রিপ্লাই দিল, আমি তো চুপই থাকি। আমি লিখলাম, চুপ থাকলেই কি প্রেম থেমে যায়? ও লিখল, প্রেম থামে না, কিন্তু প্রেমিক থেমে যায়। এই কথাটা আমার বুকের ভেতর কাঁটার মতো বিঁধল। আমি জানতাম ও ভয় পায়, কিন্তু আমি পারি না। ওকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। পরের দিন সন্ধ্যায় ওকে ডাকলাম ছাদে। বৃষ্টি পড়ার ঠিক আগ মুহূর্ত, আকাশে কালো মেঘ। আমি বললাম, তুমি ভয় পাও কেন? ও বলল, কারণ আমি জানি এই গল্পের শেষ ভালো না। আমি বললাম, শেষ যদি খারাপও হয়, আমি তবুও এই শুরুটা চাই। ওর চোখে পানি চলে এলো। বলল, আপনার মতো মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য, আমার মতো না। আমি বললাম, তুমি যোগ্য কারণ তুমি মানুষ। আমি ভালোবাসি মানুষটাকে, চাকরিটাকে না। ও চুপ করে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ আমার দিকে এগিয়ে এলো, বলল, আপনি জানেন, আমি রাতে কখনো ঘুমাতে পারি না। আমি ভাবি যদি একদিন আপনি আমাকে ভুলে যান। আমি ওর হাতটা ধরলাম, বললাম, আমি তোমাকে ভুলব না। যদি কেউ জানতে চায়, আমি বলবো আমি ভালোবেসেছি। ও কেঁপে উঠল, বলল, তাহলে আপনি শেষ হয়ে যাবেন আপা,
এই সমাজ আপনাকে বাঁচতে দেবে না। ওর ভয় সত্যি ছিল। আমি বুঝিনি তখন কত বড় ঝড় আসছে আমাদের জীবনে। কয়েকদিন পর একদিন বিকেলে মা হঠাৎ আমার রুমে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার টেবিলে জসিমের নাম লেখা একটা ছোট কাগজ পড়েছিল। আমার ফুলের জন্য পানি দিও। মা সেটা হাতে নিয়ে বললেন, এটা কি? আমি কিছু বলার আগেই বাবা রুমে ঢুকে এলেন। ওদের মুখের ভাব দেখে আমি বুঝে গেলাম সব শেষ। বাবা রাগে কাঁপছিলেন, চিৎকার করে বললেন, একটা কাজের ছেলের সঙ্গে তোমার সম্পর্ক? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কাঁপা গলায় বললাম, বাবা, ও খারাপ না, ও সৎ, ও মানুষটা ভালো। বাবা টেবিলে হাত মেরে বললেন, ওর জায়গা আমাদের বাড়িতে কাজের ঘরে, তোমার পাশে না। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, বাবা, ভালোবাসার কোনো জায়গা হয় না। মা কেঁদে ফেললেন। আর বাবা ফোন ধরলেন, চিৎকার করে বললেন, ওই ছেলেটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। আমি দৌড়ে নিচে নামলাম। জসিম তখন উঠানে দাঁড়িয়ে। দুজন গার্ড তার ব্যাগটা ধরেছে। ও শুধু একবার আমার দিকে তাকালো। আমি চিৎকার করে বললাম, ওকে কিছু করো না, ও কিছু করেনি। বাবা রেগে বললেন, চুপ কর, ও তোমার মাথা খারাপ করে দিয়েছে। জসিম কিছু বলল না, শুধু মাথা নিচু করে বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন আপনি বুঝবেন আমি খারাপ ছিলাম না। ওর কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমার বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল। আমি কেঁদে ফেললাম, চিৎকার করে বললাম, জসিম, থামো। কিন্তু ও থামল না। বৃষ্টির মতো ঝরছিল চোখের পানি, আর ও চলে গেল আমার পৃথিবী ছেড়ে। রাতে বাবা মা দরজা বন্ধ করে রাখলেন। আমি একা অন্ধকার ঘরে বসেছিলাম। ওর নাম্বারটা বারবার ফোনে দিচ্ছিলাম, কিন্তু সুইচড অফ। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে। লেখা ছিল, আপনি যেখানে থাকুন ভালো থাকুন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বুক ভেঙে গেল। ও চলে গেছে, হয়তো চিরতরে। আমি বিছানায় মুখ লুকিয়ে কাঁদলাম সারা রাত। সকালবেলা মা দরজা খুলে বললেন, শায়লা, বাবার সামনে এসো। আমি গিয়ে দেখি বাবার হাতে কিছু কাগজ। ওগুলো ছিল জসিমের পুরনো কাগজ, ওর গ্রাম, ওর পরিবার, আর একটা পুলিশের রিপোর্ট। বাবা বললেন, এই ছেলেটা একবার চুরির অভিযোগে থানায় ছিল। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। না, এটা মিথ্যে, ও এমন কিছু করতে পারে না। বাবা বললেন, আমি নিজে খবর নিয়ে দেখেছি, তুমি জানো না ওকে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনারা শুধু কাগজ দেখলেন, কিন্তু আমি দেখেছি ওর মন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক আমি ওকে খুঁজে বের করব। ও আমার ভুল নয়, আমার সত্য। আমি জানি সমাজ আমাকে নিন্দা করবে, কিন্তু আমি ওর জন্য লড়ব। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে বললাম, এবার আমি শায়লা, যে ভালোবাসার জন্য নিজের যুদ্ধ শুরু করবে। মাস, বছর, সময় কত দ্রুত কেটে যায়। কিন্তু কিছু কিছু স্মৃতি ঠিক পুরনো দাগের মতো, চাইলে মুছে ফেলা যায় না। জসিম চলে যাওয়ার পর যেন পুরো পৃথিবীটাই নিস্তেজ হয়ে গিয়েছিল আমার কাছে। বাবা মা চেষ্টা করেছিলেন আমাকে স্বাভাবিক জীবনে ফেরাতে। বাবা বলতেন, সব কিছু ভুলে যা, মেয়েদের জীবনে এভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু আমি জানতাম আমার ভাঙা জায়গাটা কোনো সাধারণ প্রেম নয়, সেখানে ছিল এক নিষ্পাপ আত্মার ছোঁয়া, যে ছোঁয়া আজও আমার বুকের ভেতর কাঁপন তোলে। আমি শহরের জীবন থেকে একটু দূরে চলে গেলাম। চাকরি নিলাম এক এনজিওতে, যারা দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম, যেন পুরনো স্মৃতি আমাকে না কুড়ে খায়। তবুও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাতাম, কল্পনা করতাম, ও এখন কোথায়, ভালো আছে তো? ওকে এখনো ফুলের টবের গন্ধ পছন্দ করে? ওর চোখের সে শান্ত দৃষ্টি কি এখনো টিকে আছে পৃথিবীর কোলাহলে? বর্ষার সকালে অফিস থেকে নির্দেশ এলো, একটা দূরবর্তী গ্রামে নতুন স্কুল প্রকল্প শুরু হচ্ছে, আমাকে যেতে হবে তদারকি করতে। আমি রাজি হলাম। মনে মনে ভাবলাম, নতুন জায়গা হয়তো পুরনো ক্ষতগুলো একটু শুকিয়ে দেবে। বৃষ্টি ভেজা মাটির পথ, পাশে ধানক্ষেতের সবুজে ঝলমলে ঢেউ,
আমি জিপে বসে জানালার বাইরে তাকিয়ে আছি। হঠাৎ চোখে পড়ল একটা ছোট স্কুল ভবন, এখনো নির্মাণাধীন। বাচ্চারা দৌড়াচ্ছে, লোকজন কাজ করছে, কেউ বাঁশ বেঁধে, কেউ মাটি কাটছে। আমি গাড়ি থেকে নেমে এলাম, কাদায় পা ডুবল। তবু এক অদ্ভুত টানটান অনুভূতি হচ্ছিল, যেন এই জায়গায় কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে। আমি স্কুল ভবনের পাশে দাঁড়িয়ে দেখছিলাম। একজন লোক ইটের স্তূপে বসে কিছু হিসেব লিখছে, ঘামে ভিজে শার্ট, মাথায় পুরনো টুপি। আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু যখন ও মাথা তুলল, আমার বুক কেটে উঠল। ও জসিম! চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। আমি অবাক হয়ে শুধু নামটা বললাম, জসিম। ওর চোখে এক মুহূর্তে বিস্ময়, তারপর এক মৃদু হাসি। আপনি আপনি এখানে কিভাবে? আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি বেঁচে আছো? তুমি এখানে কাজ করছো? ও নিচু গলায় বলল, চাকরি থেকে বের করে দেওয়ার পর শহর ছাড়তে হয়েছিল। আমি একটা এনজিওতে কাজ পেয়েছিলাম। তারপর ভাবলাম আমার মতো গরিব বাচ্চাদের জন্য কিছু করব। এই স্কুলটা আমার স্বপ্ন, শায়লা আবা। ও আপা বলায় বুকটা মোচড় দিয়ে উঠল। ও এখন আমার থেকে দূরে, অনেক দূরে। কিন্তু আমি ওর মধ্যে এমন এক আলো দেখলাম, যে আলো কোনো অবস্থায় নিভে যায়নি। আমি স্কুলের ভিতরে ঢুকে দেখলাম, দেয়ালে লেখা, শিক্ষা মানে শুধু বই নয়, শিক্ষা মানে মানুষ হওয়া। ওই কথাটা জসিমের হাতের লেখা বলে আমার মনে হচ্ছিল। বাচ্চারা হাসছে, গান গাইছে, ওর নেতৃত্বে একটা ছোট স্বপ্ন বড় হয়ে উঠছে। আমি বললাম, তুমি সত্যিই অসাধারণ কাজ করছো জসিম। ও মৃদু হেসে বলল, আমি অসাধারণ কিছু করি নাই, আমি শুধু সেই কাজই করছি যা আমার মা বলতেন, মানুষের কাজে লাগলে তবেই মানুষ হও। আমি তখন আর থামতে পারিনি, চোখের পানি গড়িয়ে পড়ল। ও অবাক হয়ে তাকিয়েছিল, কিছু বলে না। তারপর নিচু গলায় বলল, আপনি কাঁদবেন না, দয়া করে। আমি এখন ঠিক আছি। সেদিন সন্ধ্যায় আমরা দুজন স্কুলের বারান্দায় বসেছিলাম। চারপাশে শিশুর হাসি, দূরে সূর্য ডুবছে ধীরে ধীরে। আমি বললাম, জসিম, আমি তো তোমায় খুঁজেছি অনেক, তুমি কোনোদিন যোগাযোগ করলে না কেন? ও বলল, চেয়েছিলাম, কিন্তু আপনার জীবন ছিল অনেক উঁচুতে, আমি আপনার সুখ নষ্ট করতে চাইনি। আমি বললাম, তুমি বুঝতে পারোনি, আমার সুখটা তুমি ছিলে। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনও আপনার কথা মনে রাখি, কিন্তু আজ আমি একজন নতুন মানুষ। এখন আমি শুধু আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি এই পৃথিবীটাকেও। সেদিন রাতে হোস্টেলে ফিরেও ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমার ভালোবাসা এখন নতুন রূপ নিয়েছে। এটা আর কোনো গোপন প্রেম নয়, এটা এক মানুষ থেকে আরেক মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, একটা আত্মিক বন্ধন। আমি ঠিক করলাম, আমি ওর পাশে থাকব, এখন থেকে চিরকাল। রোদ ঝলমলে সকাল। গ্রামের ছোট্ট সেই স্কুল এখন অনেক বড়। নতুন ভবন, বাচ্চাদের হাসি, দেয়ালে রঙিন লেখা। এই স্কুলে শেখানো হয় স্বপ্ন দেখতে। আমি এখন এখানকার স্থায়ী কর্মী। শহরের জীবন, সাজগোজ, বিলাসিতা সব কিছু ছেড়ে দিয়েছি। বাবা মা প্রথমে রাগ করেছিলেন, কিন্তু পরে যখন টিভিতে দেখলেন তাদের মেয়ে অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে, তারা চুপ করে চোখ মুছলেন। বাবা ফোনে বলেছিলেন, তুই ঠিক কাজটাই করেছিস মা, কিন্তু ও ছেলেটাকে ভুলে যাস না। আমি হেসে বলেছিলাম, ভুলব কিভাবে বাবা, ও তো এখন আমার জীবনের প্রেরণা। জসিম এখন পুরো প্রকল্পের প্রধান সমন্বয়কারী। ওর স্বপ্ন, পরিশ্রম আর নিষ্ঠায় স্কুলটার চারপাশে একটা সমাজ গড়ে উঠেছে। আমি ওর পাশে কাজ করি, কখনো কাগজ লিখি, কখনো বাচ্চাদের পড়াই। দিনে দিনে বুঝতে পারছিলাম, ওর চোখে এখনও আমার জন্যে সেই পুরনো আলোটা রয়ে গেছে, কিন্তু ও কখনো মুখে বলেনি কিছু। একদিন সন্ধ্যায় আমি বললাম, তুমি আজও কিছু বললে না কেন জসিম? ও শান্তভাবে উত্তর দিল,
আমি ভালোবাসি আপনাকে শায়লা, কিন্তু আমি চাই না এই ভালোবাসা আমাদের দুজনের গোপন সুখেই থেমে যাক। আমি চাই এটা মানুষকে বদলাক। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আজও আগের মতোই, তাই তোমাকে হারিয়েও আমি তোমাকে পাই। একদিন সকালে স্কুলে উৎসবের আয়োজন, বাচ্চারা গান গাইবে, নাটক করবে। হঠাৎ খবর এলো, স্কুলের পাশের নদীতে একটা নৌকা ডুবে গেছে, ভেতরে কয়েকজন বাচ্চা আটকা। সবাই দৌড়ে গেল। জসিম এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দিল, বাচ্চাদের এক এক করে উদ্ধার করল। কিন্তু শেষবার যখন সে ফিরছিল, প্রবল স্রোতে ওকে চেনে নিয়ে গেল। আমি চিৎকার করলাম, জসিম, ফিরে আয়! কিন্তু নদী নীরব রইল। কয়েক ঘন্টা পর ওর নিথর দেহ পাওয়া গেল। ওর মুখে ছিল শান্ত একটা হাসি, যেন পৃথিবী থেকে বিদায় নিলেও ওর আত্মা বেঁচে আছে সেই হাসির মধ্যে।